প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সে বার্তা। তবে কি লেখা আছে ওই চিঠিতে? এই নাসিরউদ্দিন পাটোয়ারি শুয়োরের বাচ্চা যখন হেঁটে যায়, ওই শুয়োরের বাচ্চা আপনি মানুষের বাচ্চা হিসেবে দেখেন, তাহলে কি হবে? পুরো জাতির সামনে শামসুজ্জামান দুদু এবং বিএনপির লুঙ্গি খুলে গিয়েছে, ল্যাংটা হয়ে গেছে। অতি চালাকির ফল এখন বিএনপি পাচ্ছে, অতি চালাকের বলায় দড়ি। শয়তানের উইকেট ফেলা দিছে। আব্দুল বাতেন সাহেব আপনাকে বুঝাইতাছিল, আপনি আবার ওই ৭১-এর মতো মুক্তিযোদ্ধা হয়ে হামলায়া করলেন। আসলে কি ভাই আপনি মুক্তিযোদ্ধা ছিলেন? অন্য একটা দল করতেন, যে দলটা ৭১-এ পাকিস্তানকে সাপোর্ট করছে। জামাতের এমপি কর্নেল আব্দুল বাতেন যে এত পাওয়ারফুল কথা বলতে পারে, এই কথা আগে আমি জানতাম না। একটা টকশোর ভিতরে যেভাবে শামসুজ্জামান দুদুকে উলঙ্গ করে দিলেন যে তোরা ভারতের দালাল, ভারতের দালালি করস, যখন উনাকে বলছে পাকিস্তানের ৭১-এর দালাল। ছেড়ে পালাতে বাধ্য হলো বিরুদ্ধে আসলে ঠিক কি ধরনের গেম প্ল্যান নিয়ে এগোচ্ছে, কিন্তু সেই আধিপত্যে এখন বড়সড় ফাটল ধরেছে। বিএনপির সাম্প্রতিককালে যেভাবে ৭১ কার্ড খেলছে, তারা মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, যেমনি শেখ হাসিনা খেলতেন, সেটির পরাকাষ্ঠা দেখতে পেলাম এই টকশোতে। ইদানিং ৭১-কে তিনি হাতিয়ার বানিয়েছেন। এই দুইজন সংসদ সদস্য, ওনাদেরকে দেখলেই মনটা পড়ে যায়, যেমন সাহসী তেমনি সৎ। এরাই তো আমাদের আগামীর ভবিষ্যৎ। আপনারা কি বলেন? বিএনপি বোধহয় পতিত স্বৈরশাসকের পথেই হাঁটছে। প্রথমে তারা নিজেরাই হামলা করবে, এরপরে তারাই মামলা করবে, এরপরে বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেফতার করবে। আমতারেক ছাগলের বাচ্চা, সময় আসবে তুই কিন্তু আন্ডার প্যান্ট খুলে দিল্লি চলে যাবি। এই জমিনে তোর জায়গা হবে না। আমি হকার সাইকেল চ্যালেঞ্জ করলাম, আজকে চুপ থাকতে পারি না। বাংলাদেশের সুশীল বাবুদের বিবেকের মুখ কুকুরে প্রস্রাব করেছে। আমতারেকের বক্তব্য, তাই 5 বছর ক্ষমতায় আছেন, যা পারেন করে নিন, তারপরে খেলাটা আবার আমরাই ঘুরাবো। তাহলে সবাই বুঝতেই পারছো যে সরকার আমাদেরকে কিভাবে ঠকিয়েছে। অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার নাম করে আমাদের 14 গোষ্ঠীর ত্রিকুচি গোষ্ঠী সরকার বের করতে চাইছে। অন্নপূর্ণা ভান্ডার যদি পাবো আমি, তো আমি আমার 7 গোষ্ঠীর ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস কিসের জন্য দেবো? এর তলে তলে আপনাদের চক্রান্তটা সাধারণ মানুষ বলুন আর আমাদের বলুন, বুঝতে আর দেরি নেই। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। বিএনপি শুধু প্রতিশ্রুতি দিচ্ছে, কাজের কাজ কিছুই পাচ্ছে না। দর্শক, বিএনপির আশার বাণী এখন আর শুনতে চাই না, তাদের সমস্ত আশার বাণী পুরোপুরি ব্যর্থ হয়েছে। দর্শক, আমরা নানান ডাইমেনশনে, নানান পার্সপেক্টিভে এবারের ঈদুল আজহা উদযাপন বিশ্লেষণ করার চেষ্টা করছি। কারণ আমরা জনগণের সমস্যা সমাধান নিয়ে কাজ করি, জনগণ যাতে স্বস্তিতে থাকতে পারে, জনগণের ভোগান্তি যাতে দূর হয়, আমরা সেই চেষ্টা করছি। দর্শক, এই জায়গায় জনগণ যে ভোগান্তিতে এবার ঈদ করেছে এটা ভয়াবহ। আমি দায়িত্ব নিয়ে বলছি, হাসিনার আমলে এর চাইতে কম ভোগান্তি হতো। জাস্ট পার্থক্য এটা যে হাসিনার আমলে কোরবানি দেওয়ার স্বাধীনতাই অনেক ক্ষেত্রে ছিল না। অবশ্য বিএনপির আমলেও তো অনেক ক্ষেত্রে নাই। যেমন হাসিনার আমলে কোরবানিকে কটাক্ষ করা হতো যে পশুর সামনে পশু জবাই করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, এই প্রকাশ সেগুলোর ছবি দেওয়া যাবে না। মানে সে হিন্দুত্ববাদী যে রাজনীতি, কথিত প্রগতিশীল সেকুলার যে রাজনীতি, এটা বাঙালি মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হতো। এগুলো ছিল, কিন্তু সড়কে ভোগান্তি, মিসম্যানেজমেন্ট এগুলো ছিল, বাট বিএনপি সরকারের চাইতে কম ছিল। বিদ্যুৎ ব্যবস্থাপনা, হাসিনার আমলে কোরবানিতে ঈদে বিদ্যুৎ চাইত না। কেউ বলতে পারবে না যে বাংলাদেশে মোটামুটি বিদ্যুৎ স্বাভাবিক হওয়ার পর 2016 সালের পর থেকে কোরবানির দিন বিদ্যুৎ নেই। অথচ এই বিএনপির আমলে কোরবানির দিন বিদ্যুৎ নেই, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই, বারবার বিদ্যুৎ চলে যায়। মানুষ গোস্ত মাপতে পারে না, কারণ ডিজিটাল স্কেল বিদ্যুৎ দিয়ে চলে। কি একটা ভয়াবহ অবস্থা! এমনকি গোস্ত এক পর্যায়ে নরম হয়ে যায়, কারণ এই প্রচন্ড গরমে তাড়াতাড়ি গোস্ত মেপে সবাইকে দিয়ে তারপরে ফ্রিজিং করতে হয়, নইলে গোস্ত স্বাভাবিক থাকে না। বাংলাদেশে এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা, এর চেয়ে বেশি তাপমাত্রা নর্মালি আসে না। এই মে মাসেই সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে। আর এই কষ্টের মধ্যে অনেক কষ্ট করে মানুষ শহর থেকে গ্রামে এসেছে, তারা একটু ফ্যানের বাতাসের নিচে থাকবে, তাও থাকতে পারছে না, বিদ্যুৎ বারবার চলে যায়। আবার বিভিন্ন জায়গায় বিদ্যুতের লাইন ঝড়ে নষ্ট হয়েছে, কয়েকদিন হয়েছে ঠিক করতে পারেনি। তো দর্শক, এই জায়গায় কোরবানি বা কোরবানি দেওয়ার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, এগুলো আওয়ামী লীগ আমলে বাধাগ্রস্ত করা হয়েছে, এখনো হচ্ছে। যেমন রংপুর মেডিকেলে গরু কোরবানি দেওয়া ঠেকানোর চেষ্টা করা হয়েছিল, যে এভাবে গরু কোরবানি দিলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। আপনি চিন্তা করেন, ছাত্রদল এই দাবি তুলেছে, তাহলে আওয়ামী লীগের চাইতে তারা নিকৃষ্ট। আওয়ামী লীগ তো ঘোষিত ধর্মবিরোধী অনেকটা, আর এরা বিএনপির ঐতিহ্য হচ্ছে ইসলামী মূল্যবোধ চর্চা করে। গরু কোরবানি দেওয়া যাবে না, এতে অসুবিধা হবে, এটা হচ্ছে বিএনপির ধর্মীয় মূল্যবোধ। বিএনপি কোনো ব্যবস্থা নিয়েছে এই কাণ্ড যারা করেছে? না, বিএনপির বুদ্ধিতে এটা হয়েছে। মানে তারাই এখন প্রগতিশীল হয়ে গেছে। প্রগতিশীল মানে এখানে হিন্দুত্ববাদী সেকুলার।
সেকুলারিজম বিভিন্ন ধরনের রয়েছে। ক্লাসিক্যাল সেকুলারিজম, যেটা ক্লাসিক সেকুলারিজম, এটা নিয়ে আমাদের আপত্তি নেই, এটা ভালো। ক্লাসিক সেকুলারিজম ইসলাম সমর্থন করে। কিন্তু গান্ধীর অথবা এই ইন্দিরা গান্ধীর যে হিন্দুত্ববাদী সেকুলারিজম, যেটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে মুসলিম কোপানোর ষড়যন্ত্র, মুসলিম কোপানোর সেকুলারিজম। আমরা এই সেকুলারিজমের বিরুদ্ধে। কিন্তু ক্লাসিক সেকুলারিজম হচ্ছে পিসফুল কোএক্সিস্টেন্স অফ অল রিলিজিয়ান। এবং ক্লাসিক সেকুলারিজম ইউকেতে রাষ্ট্রে ধর্ম থাকবে, ধর্মীয় আচার থাকবে, ধর্মকে কখনো রাষ্ট্র বা রাষ্ট্রাচার থেকে পৃথক করা যায় না। জাস্ট প্রত্যেক ধর্মের স্বাধীনতা থাকবে, প্রত্যেক ধর্মের অধিকার থাকবে। কোনো একটা ধর্মকে রাষ্ট্র বেশি গুরুত্ব দিবে, আরেকটা ধর্মকে গুরুত্ব দিবে না, তা না। সবার স্বাধীনতা, অধিকার থাকবে। এটা হচ্ছে ক্লাসিক সেকুলারিজম। তো এখন এই হিন্দুত্ববাদী মুসলিম কোপানো সেকুলারিজম, এটা তো বিএনপির আমলে দেখছি। এই যে রংপুর, এমনকি তিতুমির কলেজে কোরবানি কেন্দ্রিক যে অনুষ্ঠান, এটা করতে দেয়নি। শিবিরের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে বিএনপির শিক্ষকরা, বিএনপির প্রশাসন নানান জটিলতার কারণ দেখে সেটা ঠেকিয়ে দিয়েছে। তারপর এই ধর্মীয় উৎসব পালন করতে তো বিএনপি সরকারও বাধা দেয়। আর বিভিন্ন জায়গায় কোরবানি দেওয়া যায়নি এরকম ঘটনা এসেছে। আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গায় প্রচার করছে দেখলাম। তো দর্শক, বিএনপি পুরোটাই ব্যর্থ একটা সরকার, কোনো কিছুই সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারেনি বা পারছে না। বিএনপি কোনো মন্ত্রী দাবি করতে পারেনি যে এই কাজটা আমরা সুন্দরভাবে করেছি আলহামদুলিল্লাহ। ঈদের দিন এসে তারা বলছে প্রতিশ্রুতি। ঈদের দিনে বিভিন্ন মন্ত্রী বক্তব্য শুনলাম। অর্থমন্ত্রী আমির হোসেন মাহমুদ চৌধুরী বলছেন চেষ্টা করেছি, সামনে আরো করবো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে। অথচ মানুষ বেশি দামে পণ্য সামগ্রী কিনে ঈদে যা কষ্ট করার পয়সা পকেটে যা ছিল তা শেষ হয়ে গেছে। ভাড়া দিতেই শ্রমিকরা ঢাকা থেকে যা ইনকাম করে এসেছিল, ভাড়াই একটা বড় অংশ। অনেকে কিছু টাকা পকেটে নিয়ে আসে যে এইটা আমার ভাড়ার টাকা, আর এই টাকা নিয়ে গ্রামে একটু যাবো, খাবো, বাচ্চাদেরকে চকলেট কিনে দেবো, গ্রামের দোকানে চা খাবো ইত্যাদি ইত্যাদি, বা দুই একজনকে চা বিড়ি খাওয়াবো, এরকম একটা বন্ধু বান্ধবকে 2-4টা বিড়ি সিগারেট খাওয়াবো, তারপরে এই কয় টাকা থাকে সেটা দিয়ে আমি ঢাকা চলে আসবো। কিন্তু ওই এক্সট্রা যে টাকাটা, ওটা তো পথে বিএনপি সন্ত্রাসীরা পকেট কেটে নিয়ে গেছে, 2 গুণ ভাড়া 3 গুণ ভাড়ার নামে। এখন সে বাড়ি এসে ঘুমায়, কারণ পকেটে টাকা নেই। সে চায়ের দোকানেও যেতে পারে না, কারণ ঢাকা থেকে এসেছে, বন্ধু বান্ধব বলবে যারা চা খাওয়া, বিড়ি দিয়ে একটা, আর আকিস বিড়ি কারিগর বিড়ি না, একটা ব্যান্সু সিগারেট দিয়ে খাই। একদম প্রান্তিক পর্যায়ের মানুষের কথা বলছে, বিশেষ করে যারা গার্মেন্টসে চাকরি করে অথবা ঢাকায় শ্রমিক, তাদের লোকাল যে বন্ধু শ্রমিক, তারা এই ধরনের আবদার করে যে একটা ভালো বিড়ি খাওয়া, এক কাপ চা খাওয়া। তাদের চাহিদা কিন্তু আমাদের মতো এরকম কোটি কোটি টাকা না, যে আমাকে 5 স্টারে একটা ট্রিট দেয়, এটা না। একবেলা খেতে 16,000 টাকা বিল হবে, এটা না। একটা চা, একটা সিগারেট, কারো কারো ক্ষেত্রে একটা পান, এটাই তাদের চাহিদা। এটাই তারা পাচ্ছে না। কোনো মন্ত্রী কোনো আশার বাণী শোনাতে পারেনি, মানে সফলতার বাণী শোনাতে পারেনি। আশার বাণী শুনে, আশার বাণী মানে ভবিষ্যৎ, এগুলো আর বিশ্বাস করে আমরা প্রতারিত হতে চাই না। মির্জা ফখরুল বলছেন বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আপনি ক্ষমতা এসেছেন 100 দিন প্লাস হয়ে গেছে, আপনি একটা জায়গায় সিঙ্গেল বৈষম্য দূর করেছেন আপনি দেখান তো পারলে। বরং আপনি বৈষম্যের নতুন নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি নিয়োগ, প্রক্টর থেকে শুরু করে সব নিয়োগ, ব্যাংক খাত, বাংলাদেশ ব্যাংক, কোন জায়গায় আপনি বৈষম্য মুক্ত একটা সুন্দর সিস্টেম করতে পেরেছেন? সরকারি দল, বিরোধী দল, তুই বিএনপি করো আর তুই বিএনপি করো। আর এখন তো বিএনপি ট্যাগ আছে গুপ্ত, মানে বিএনপি যে না করে সেই গুপ্ত, বিএনপি করলে সে বিএনপি, অন্য সবাই গুপ্ত, সাধারণ বলতে কেউ নাই। দিকে একটু তাকাইছেন কেউ? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নামাজ পড়ছে, আমাদের রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি যেখানে নামাজ পড়ছে, সেই জাতীয় ঈদগাহর দিকে কেউ দেখছেন, খেয়াল করছেন? একটা মজার ঘটনা ঘটছে। সেটা কি জানেন? জাতীয় ঈদগাহ ইমাম সাহেব, ওনার নাম আব্দুল মালিক, আমার নামের সাথে একটু মিল আছে, আব্দুল মালিক। উনি একটা বিশাল কাজ করছে ভাই। এই কাজের মাধ্যমে একটা ব্যাপার উনি পরিষ্কার করে দিচ্ছে যে নামাজ পড়তে হইলে টুপি লাগবে। হ্যাঁ, টুপি লাগবে। টুপি ছাড়া আমিও নামাজ পড়ি, অনেকেই আমরা নামাজ পড়ি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও টুপি ছাড়া নামাজ পড়তে গেছে, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনিও কিন্তু ওই টুপি ছাড়া ছিল। কিন্তু কি করে বুঝলো যে 2টা টুপি লাগবে? আব্দুল মালিক সাহেব 2টা টুপি নিয়ে আসছে। হ্যাঁ, 2টা টুপি নিয়ে আসছে, এবং 2টা টুপি দুজনের মাথায় পরাইয়া দিছে। তার মানে কি জানেন? আমার মনে হয় এর আগে উনি খেয়াল করছে। উনি তো বেগম খালেদা জিয়ার যে জানাজাটা হয়েছে, আব্দুল মালিক সাহেবই পড়াইছিল। আমার মনে হয় তখন থেকে খেয়াল করছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় টুপি থাকে না, যার জন্য উনি সাথে করে টুপি নিয়ে আসছিল, আর ওই টুপিটা আমাদের তারেক রহমান সাহেবের মাথায় পরাইয়া দিছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের এই ব্যাপারটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে। কেন ভালো লাগছে? যে উনি তো এটা সাহস করতে পারছে যে আমি প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরাইয়া দেবো। আমাদের আবার ওই চলতি ভাষায় টুপি পরানো কিন্তু অন্য অ্যাঙ্গেলে বলে। সেটা কি অ্যাঙ্গেল? নেগেটিভ অ্যাঙ্গেল। মজা করে অনেকে বলে অমুকে টুপি পরাইয়া দিছে, এরকম কথা বলে। ওই টুপিটা কিন্তু মজার চলে বলে। ইমাম সাহেব কিন্তু মজা করার জন্য টুপি পরায় নাই। উনি একটা মেসেজ দিতে চাইছে যে নামাজ পড়তে হলে টুপি লাগাইতে হবে। আর সত্যিকার অর্থে কি জানেন? নামাজ পড়তে গিয়ে যদি টুপিটা লাগাই, মনে হচ্ছে যে না, আমি ইবাদত করতে আসছি। আর টুপি ছাড়া কি নামাজ হয় না? নিশ্চয়ই নামাজ হয়। ওই দেখতে ভালো লাগে আর কি, ওই জন্যই ওই টুপিটা পরাইয়া দিছে। ওইখানে কিন্তু আরো কিছু উইটি ঘটনা ঘটছে। আপনারা খেয়াল করছেন? মাননীয় রাষ্ট্রপতি যখন আসলো, হাত মিলাইলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখাই দিল ওই যে ওনার জন্য একটা চেয়ার
লেখা আছে, মানে একটু দূরে। আবার হাত মিলাইলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, উনি একবার না দুইবার ইশারা করে দেখাই দিছে, ওই যে দূরে মহামান্য রাষ্ট্রপতির জন্য ওই চেয়ারটা রাখা হয়েছিল প্রধানমন্ত্রী থেকে একটু দূরে। কিন্তু আমরা গত ঈদে, রোজার ঈদে কি দেখছি, প্রধানমন্ত্রীর পাশেই ছিল ওই চেয়ারটা, ওইখানেই উনি নামাজ পড়ছে, দেখছেন না ভাই? কিন্তু এবার একটু দূরে কেন? পাশে চলে এলো কে? স্বরাষ্ট্রমন্ত্রী। আরেকজন মন্ত্রী ছিল এই পাশে, ওনার জন্য কিন্তু জায়গা রাখা হয় নাই, একটু দূরে সরাইয়া দিছে। তার মানে কি জানেন, একটু একটু করে দূরে সরে যাচ্ছে। আর দেখেন এদিকে আমাদের ডক্টর ইউনূস স্যার, ভাই কি বুদ্ধিমান লোক, আগেই বুঝতে পারে সিচুয়েশন কি হবে। ধরেন উনি যদি ঢাকায় থাকতো, আজকে তো এখানে নামাজ পড়তে যাইতো, কোথায় দাঁড়াইতো? নিশ্চয়ই প্রধানমন্ত্রীর পাশে। আরেক পাশে কে থাকতো? মাননীয় রাষ্ট্রপতি। তার মানে কি, প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব এক ফ্রেমের মধ্যে চলে আসলো। ওই এক ফ্রেমের মধ্যে আসতে চায় নাই, যার জন্য একদিন আগেই চলে গেছে। সবাই বলতেছে এই যাওয়াই শেষ যাওয়া, আর দেখা হবে না, আর ফিরত আসবে না। আপনারা কি মনে করেন না ওনারে দেখেন নাই? যখনই মামলার ডেট পড়তো, ওই শেখ হাসিনার আমলে ডেট পড়তো যেদিনই, তার আগের দিনই উইরা চলে আসতো বাংলাদেশে। পৃথিবীর যেখানেই থাকুক না কেন, না আসলে কি হতো? ঘোড়ার ডিম হইতো। পালিয়ে যাওয়ার মতো মানুষ তো না, পালিয়ে যাওয়ার লোক না। আপনারা খামাখা বুঝছেন এসব কথাবার্তা বইলা, যত রকমই আপনারা ওনারে পচাইতে চান না কেন, উনি পৌঁছবে না। দেখেন নাই এই ঈদগাহ যাবার ভয়েই কিন্তু, আমার মনে হয় ব্যক্তিগত ধারণা, এই ঈদগাতে এক ফ্রেমে যাওয়ার ভয় ফ্রান্সে চলে গেছে। বুদ্ধি খেলাইছে ভাই, বুদ্ধি খেলাইছে। এক ফ্রেমে কেন ধরা দিবে? উনি তো ওনাকে পছন্দ করে না, মাননীয় রাষ্ট্রপতিকে উনি পছন্দ করে না। রাষ্ট্রপতি নিজে বলছে না, আমার 18 মাস আটকায় রাখছে, আমাকে নামাজ পড়তে যাইতে দেয় নাই। তার মানে কি, এক ফ্রেমে দাঁড়াবে না বলেই ফ্রান্সে চলে গেছে, এটা আমি ধইরা নেবো। আর এটাই যদি সত্যি হয়, তাহলে এই জুলাইয়ের সাথেই তো আছে ডক্টর ইউনূস। ভুল বললাম? নিশ্চয়ই ভুল বলি নাই। আগামীতে ভবিষ্যতে আরো প্রমাণ হবে জুলাইয়ের সাথে আছে না জুলাইয়ের সাথে বেইমানি করছে। ওই যে চুক্তিপত্র করছিল ডক্টর ইউনূস 3 দিন আগে, ওইটা নিয়ে দেখলাম ভাই মিছিল মিটিং হইতাছে, উনাকে ঝুলাইতে হবে, উনার বিচার করতে হবে, উনাকে অ্যারেস্ট করতে হবে, উনাকে ঝুলাই দিতে চায়। চিন্তা করেন, কারণ উনি এই দেশকে বিক্রি করে দিছে। বিক্রি করুক আর যাই করুক, সবই ধীরে ধীরে প্রকাশ পাবে, কতটুক বেচলো আর কতটুক কিনলো। কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে গেল, বর্তমান সরকারের সবচেয়ে ভালো সম্পর্ক আমেরিকার সাথে। দেখেন আমাদের সঙ্গে কতটা ভালো সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্প নামে একটা মহিষকে এই ঈদে কোরবানি করতে চাইছিল, সেটাও কোরবানি হইল না। কেন হইল না? কারণ ওনার নাম ডোনাল্ড ট্রাম্প, ওই মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প, যার জন্য ওনাকে আর কোরবানিতে আনা হইল না। সরকার নিজেই আগায় আসলো, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই আগায় গেছে এবং সরকারি টাকা ওই মহিষকে কিনা, মানে ওই ডোনাল্ড ট্রাম্পকে কিনা এখন চিড়িয়াখানার মধ্যে রাখছে সবাইকে দেখার জন্য। আর এটা সঙ্গে সঙ্গে রয়টার্সের নিউজ হয়ে গেছে। আবার রয়টার্সের ওই নিউজটা শেয়ার করতেছে পৃথিবীর সমস্ত বড় বড় চ্যানেলগুলা, সারা পৃথিবীতে ছড়ায় গেল যে ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়া হয় নাই। তাকে সরকার, মানে বর্তমান যে সরকার আছে আমাদের তারেক রহমান সাহেবের সরকার, ওই ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যুর হাত থেকে বাঁচাই নিয়ে চিড়িয়াখানায় রাখছে। এখন সরকার এটাকে লালন পালন করবে, এরকম একটা বার্তা চলে গেল। ব্যক্তিগতভাবে আমরা যদি জিগান, আমি বলবো ভাই এটা স্মার্টলি একটা খেলা খেলছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব। হ্যাঁ, একটা স্মার্টলি খেলা খেলছে। উনি কি বলছে? উনি বলছে যে এটা কোরবানি দিতে গেলে ওইখানে হই হুল্লা হতে পারে, মানুষজন জমা হতে পারে, ওইখানে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হতে পারে, এরকম একটা অজুহাত দেখাইছে। আরেকটা বড় অজুহাত দেখাইছে কি, এই মহিষটা হচ্ছে আলবোনা বংশের। আলবোনা নামে একটা বংশ আছে মহিষদের, উচ্চ বংশ, ওই বংশের মহিষ এটা। কিন্তু এই ব্যাপারটা তো চলতেছিল গত 1 মাস যাবত, গত 3 সপ্তাহ থেকে 1 মাস যাবত পুরা ভাইরাল হয়ে গেছিল। এর মধ্যেও কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তখনও কিন্তু সরকারের চোখে পড়ে নাই এটা আলবেনা বংশের মহিষ, তখনও চোখে পড়ে নাই। কখন চোখে পড়ছে? ঠিক ঈদের একদিন আগে, মানে ছুরিটা যখন যাবে ওই গলার কাছে, তার আগেই মনে পড়ছে এটা আলবেনা বংশের। এই মনে পড়াটা যদি পশু সম্পদ মন্ত্রী যে আছে তার যদি মনে পড়তো, এক কথা মনে পড়ছে কার? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর। আর স্বরাষ্ট্রমন্ত্রীরে আমার মনে হয় নিশ্চয়ই আমাদের খলিলুর রহমান সাহেব অ্যাডভাইস করছে যে তাড়াতাড়ি এটা বন্ধ করেন, কারণ এইটা যদি জবাই হয়ে যায় তাহলে ওই যে পার্শ্ববর্তী দেশের থেকে সমস্ত মিডিয়া ঝাঁপায় পড়বে যে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে জবাই করে দিছে। হ্যাঁ, বাংলাদেশের জঙ্গি মোল্লারা, ওনারা এভাবেই তো নিউজটা করতো, ওই মোল্লারা ওই ডোনাল্ড ট্রাম্পকে জবাই করে দিছে, কোরবানি দিয়ে দিছে, এরকম একটা বয়ান তৈরি করতো। আর এই বয়ানটা ওই যে ওনার মাথায় যদি যাইতো, ডোনাল্ড ট্রাম্পের মাথায়, এমনি ভাই মোটা মাথার মানুষ, গরম মাথার মানুষ, রেসলিং থেকে আইছে, মারামারি করার অভ্যাস, তার মাথার মধ্যে যদি ঢুকাই দিত, দেখেন আপনারা কিভাবে অপমান করছে, অথচ আপনার সাথে চুক্তিপত্র কইরা ওরা সরকারে আসছে। এখন এটা কোনো কাজ করলো, তখন কিন্তু একটা বিরাট ঘটনা ঘটে যেতে পারতো। কারণ ওনার যদি মিজাজ খারাপ হয়ে যেত যে এত বড় স্পর্ধা, তখন তো ভাই 12টা বাজায় দিত। কারণ আমরা তো শুনতেছি ওই আমেরিকায় নাকি সরকার টরকার সবকিছু বসায়, এখানে এক আমেরিকার কথা শুনি আর না হয় ভারতের কথা শুনি। কিন্তু এটা যে আমেরিকায় বসাইছে এটা সবচেয়ে বেশি বোঝা যায় কখন জানেন? যখন আমাদের ওই যে দুদু সাহেব আইসা কথা বলে, বিএনপির বিশাল বড় নেতা দুদু সাহেব, ওই দুদু সাহেব যখন বলে, দুদু সাহেবকে তো চিনছেন, ওই যে হিসু কইরা ভাষায় দিবে, বঙ্গোপসাগরে ভাষায় নিয়ে যাবে, যে কথাটা বইলা ভাইরাল হয়েছিল, ওনার নাম দুদু সাহেব। উনি কি বলতেছে? উনি বলতেছে যে কোনো নির্বাচিত সরকার আসুক না কেন, আমেরিকার সাথে সমঝোতা কইরাই তাকে চলতে হবে, ক্ষমতায় থাকতে হবে। ফটো কার্ডে আছে, আমি ফটো কার্ডটা দেখাই দেবো। মজার ব্যাপার, নির্বাচিত সরকার যেই আসুক না কেন আমেরিকার সাথে সমঝোতা কইরা চলতে হবে। আসলে উনি যেটা বলতে চাইছে এটাই বাস্তবতা, মিথ্যা কিছু বলে নাই। ওনার এই কথা থেকেই তো বোঝা যায় ডোনাল্ড ট্রাম্প ওই কোরবানি থেকে বাইচা এখন চিড়িয়াখানায় কেন আছে। উনাকে কি ফেলে দিতে পারবেন? উনি অনেক বড় নেতা, যদিও অনেকে বলে
বলে বিএনপি ওনাকে ফেলা দিছে বলতে বোঝায় দূরে সরায় রাখছে, হ্যাঁ একটু দূরে আছে, যার জন্য দেখেন না উনি এখন টক শোতে চলে আসে। এই দেশে এই টক শো থেকে এই সরকারের মধ্যে উপদেষ্টা হয়ে গেছে কেউ, অথচ দেখেন সরকার থেকে কেউ এসে এই টক শোতে এখন বাইচা আছে, নিজের কেরিয়ার বাঁচায় রাখার জন্য এই টক শো বাইচা নিছে। কিন্তু দুদু সাহেবকে এই টক শোতে আসার আগে না আমার মনে হয় ঠান্ডা কিছু খায়া আসা উচিত। হ্যাঁ, এমন কোনো মেডিসিন আছে কিনা যেটা মাথা ঠান্ডা রাখে? কারণ এর আগে আমি টক শোতে দেখছি উনি একজন ভদ্র মহিলাকে কি জানি বইলা লাফায় উঠা গেল এবং তাকে রাজাকার বললো। ওই মহিলাকে বললো আর কোনোদিন আমাকে ডাকবেন না আপনাদের টক শোতে, গরম খায়া গেল। ঠিক একই কাণ্ড আমি আরেকটা টক শোতে দেখছি, উনি যেখানেই যায় ওইখানেই খেয়ে যায়। সেম কাণ্ডটা করছে কর্নেল আব্দুল বাতেনের সাথে। কর্নেল আব্দুল বাতেনকে আপনারা অনেকে চিনেন, হয়তো অনেকে চিনেন না। উনি হচ্ছে একজন শিক্ষক, আর্মিদের শিক্ষক। হ্যাঁ ভাই, কর্নেল সাহেব আর্মিদের টিচার বলতে পারেন। বিভিন্ন ক্যান্টনমেন্টে যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে ওইখানে তো শিক্ষা দেওয়া হয়, উনি হচ্ছে সে শিক্ষক। আর্মিদের ভিতরে আইন কানুন নিয়ম কানুন শেখার জন্য যে আইনের বইগুলো পড়াইতে হয়, নিয়ম কানুন পড়াইতে হয়, ওই টিচারই হচ্ছেন উনি। উনার কথাবার্তায় আমি কখনো দেখি নাই উনি বেফাস কোনো কথা বলছে। সেদিন কেন ওনার সঙ্গে এই ব্যবহারটা হলো, এর পিছনে কারণ কি? দুদু সাহেব কেন ওনাকে 2 টাকারি করলো এবং ধমক দিয়া কথা বললো, যা তা ব্যবহার করলো? কারণ কি? কারণ একটাই, কর্নেল আব্দুল বাতেন সাহেব যেটা বুঝাইতে চাইছিল যে এই মুহূর্তে এই দেশে 71 কোনো বড় সমস্যা না। এই দেশে বড় সমস্যা চাঁদাবাজি, রাহাজানি, জমি দখল, বাড়ি দখল, নিয়ম না মানা, অনিয়মের মধ্যে দেশ চলে যাইতেছে। দেশের মধ্যে অনেক প্রবলেম আছে, এগুলোই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। 71 কোনো বড় প্রবলেম না। কিন্তু দুদু সাহেব বারবার একই কথা বলতেছিল, 71কে মাইনা নিতেই হবে। উনি কি বলছে 71 মানি না? উনি তো এটা বলে নাই। কিন্তু দুদু সাহেব ওই 71-এর বোমাই বারবার মারতেছিল, শব্দ বোমা। 71কে মাইনা নিতে হবে, নাহলে তোরা রাজাকার আল বদর, তোরা আমার মা বোনের ইজ্জত নিয়ে খেলেছিস 71 সালে। ওই কথাটা নিয়ে আসছে। তখন আব্দুল বাতেন সাহেব বলতেছে, তাহলে যে আপনারা 2 বার সরকারে আসছিলেন, আপনারা বিএনপি 2 বার সরকার গঠন করছিলেন, তখন কেন জামাতকে নিয়ে গঠন করছিলেন? তখন কেন বললেন না তারা দেশদ্রোহী? তখন কেন বললেন না ওরা রাজাকার আল বদর, ওরা মা বোনের ইজ্জত নিছে? তখন কেন আপনাদের মুখে এই কথাটা ছিল না? এখন কেন বলতেছেন? এখন বলার পিছনে ওই একটাই কারণ, যখন আর জামাতকে নিয়ে কোনো কিছু বলার থাকে না। কারণ জামাত নিয়ে আপনি কি বলবেন? জামাতকে দেখাইতে পারবেন ওনারা চাঁদাবাজি করছে, জামাতকে দেখাইতে পারবেন কারো বাড়ি ঘর দখল করছে, জামাতকে দেখাইতে পারবেন দেশের টাকা পয়সা নিয়ে বিদেশে ঘর বাড়ি বানাইছে। কেউ কি এসব কথা বলতে পারবেন? তো জামাতকে নিয়ে কি বলবেন? জামাতকে নিয়ে বলার জন্য ওই যে 71 সালে ওরা রাজাকার ছিল, ওরা আমাদের মা বোনের ইজ্জত নিয়ে চলে গেছে। ভাই, যারা নিছিল তারা তো মহিলা গেছে, তারাই দুনিয়াতে নাই। এবং যারা ছিল তাদেরকে তো ফাঁসিতে ঝুলাইছেন, বিচার তো করছেন, পারলে এখনো বিচার করেন যদি ক্ষমতা থাকে। সেটা তো নাই। খামাখা এইসব কথা বলে এই যে বিভাজন করে রাখছেন, সেম বিভাজনটা করে রাখছিল শেখ হাসিনা এই দেশকে। এই বিভাজনের মধ্যে দিয়ে কিন্তু এই দেশ গেছে, যার জন্য এই দেশে কোনো উন্নতি হয় নাই। ওই মেট্রো রেল দেখবেন, ওইটা উন্নতি, হ্যাঁ দেখতে পারেন। এই ঢাকা শহরে যখন ঢুকবেন মনে হবে ভীষণ উন্নতি, কিন্তু যান না ওই গরুর হাটে যায় দেখেন, কান্না দেখেন। গরু নিয়ে আসছিল, বেচতে তো পারেই নাই, 8,000 টাকা আরো দিয়া চাঁদা দিয়া এখন দেশে যাইতে হইতেছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।